নমস্কার, দেখছেন আপনার কথা, আমি সুচন্দ্রিমা। আজকের আপনার কথা বিষয়ে আসছি, তবে তার আগে দেখে নিন এই মুহূর্তের হেডলাইন্স। অর্জুনের বাড়িতে সিট, মা ও বৌদিকে জিজ্ঞাসাবাদ। অর্জুনের ব্যবহৃত একাধিক জিনিস পুলিশ হেফাজতে। অর্জুনের আর্থিক সম্পত্তি নিয়ে একাধিক প্রশ্ন। স্বাস্থ্যসাথী নিয়ে কড়া পদক্ষেপের ইঙ্গিত। স্বাস্থ্যসাথী কার্ডে পরিষেবা না দিলেই ব্যবস্থা, প্রয়োজনে আইনি পদক্ষেপ করা মমতা। রাজ্যে আলু পর্যাপ্ত, হিমঘর থেকে বাজারে না আসার কারণেই কমছে না দাম, বললেন কৃষিমন্ত্রী শোভন দেব। আলু নিয়ে তৃণমূলকে কটাক্ষ দিলীপের। অর্জুনের ঘরোয়া অফিসের জল্পনা, কলস যাত্রায় অর্জুনের সঙ্গে তৃণমূল বিধায়ক। কাকিনাড়ায় ফক্করনাথ মন্দির উদ্বোধনের আগে কলস যাত্রা। অসম সফরে অভিষেক, কামাখ্যা মন্দিরে পুজো। ত্রিপুরা মেঘালয় সরকার গঠনে আত্মবিশ্বাসী। লোকসভায় অসমে 10টি আসন, বললেন অভিষেক। গুয়াহাটিতে জ্বালাময় ভাষণে বিজেপিকে চ্যালেঞ্জ। সিএ এনআরসি নিয়ে অমিত শাহকে তোপ, কংগ্রেসকেও বিদ্রুপ অভিষেকের। জট কাটিয়ে শপথ বাবুলের, রাজ্যপালের শর্তেই শপথ। বিভাজনের চেষ্টা রাজ্যপালের তোপ আশিসের। মুকুল রায় বিধায়ক পদ খারিজ মামলার স্বাক্ষরহীন নথি জমা শুভেন্দু। তিরস্কার স্পিকারের, ফের আবেদনের সুযোগ। সহকারী শিক্ষকের নিয়োগে দুর্নীতির অভিযোগ। 2 শিক্ষকের চাকরি বাতিল এসএসসির। এর আগে একাধিক শিক্ষকের চাকরি বাতিল করে হাইকোর্ট। বান্দিপোরায় পাক মদতদুষ্ট জঙ্গিদের খোঁজে তল্লাশি। 1 জঙ্গি খতম, আরও 2 জঙ্গির খোঁজে তল্লাশি। পাকিস্তানের সঙ্গে চীনের সংযোগকারী সেতু ভাঙল। বিশ্ব উষ্ণায়নের জেরে গলছে হিমবাহ, বন্যায় ডুবছে বাড়িঘর। সুপ্রিম কোর্টের যুগান্তকারী পদক্ষেপ। দেশদ্রোহ আইন নিয়ে ঐতিহাসিক রায়, রুজু হওয়া সব মামলায় স্থগিতাদেশ। 124-এর এই আইন পুনর্বিবেচনা পর্যন্ত সব মামলায় স্থগিতাদেশ। সুপ্রিম কোর্টে কেন্দ্রের ধাক্কা, স্থগিত রাষ্ট্রদ্রোহ আইনের প্রয়োগ। এই আইনে আর কোনো গ্রেপ্তারি নয়, বন্দীরা জামিনের আবেদন করতে পারবে। পাটনা সেক্রেটারিয়েট বিল্ডিং এ বিধ্বংসী আগুন নিয়ন্ত্রণে আনতে দমকলে লাগাতার চেষ্টা। বড়সড় ষড়যন্ত্রের অভিযোগ তেজস্বী যাদবের। পণ্ডিত শিবকুমার শর্মাকে শ্রদ্ধা বিগ বির। 70 কিংবদন্তির মুম্বাইয়ের বাড়িতে সস্ত্রীক অমিতাভ, পরিবারকে সান্ত্বনা। কেদারনাথে অতিরিক্ত দর্শনার্থী সমাগম, হেলিপ্যাড পর্যন্ত লাইন। দর্শনের সময় বাড়ল 5 ঘন্টায়, সন্ধ্যারতি দেখতে ভিড়। অগ্নিগর্ভ শ্রীলঙ্কা, দফায় দফায় সংঘর্ষ, মৃত 8, আহত বহু। দেখা মাত্রই গুলির নির্দেশ, সেনাকে নির্দেশ প্রতিরক্ষা মন্ত্রকে। রাস্তায় 2 সাংসদকে পিটিয়ে খুন জনতার। সবুজ মেরুনে ফের বসু পরিবারের ছোঁয়া, ফের মোহন সভাপতি টুটু বসু। কার্যকরী সমিতির সভায় সিদ্ধান্ত। টাকা নামছে, কিন্তু বিজেপির থেকেও কি নিচে নামা সম্ভব? কলকাতা টিভিতে দেখুন চতুর্থ স্তম্ভ এবং সুচন্দ্রিমা, আজ রাত 10টায়। একে একে তিন ধাক্কা। আইনের রাস্তায় একের পর এক ধাক্কা খেয়েই চলেছে কেন্দ্র। সিএএ প্রণয়ন করেও লাগু করার ঝুঁকি নিতে পারেনি আজ পর্যন্ত। কৃষক আন্দোলনের চাপে পড়ে 3 কৃষি আইন খারিজের পর আজ রাষ্ট্রদ্রোহ আইন নিয়ে সুপ্রিম কোর্টে ধাক্কায় বেসামাল নরেন্দ্র মোদীর সরকার। তবে শুধু প্রধানমন্ত্রী নন, আজ সুপ্রিম কোর্টের রাষ্ট্রদ্রোহ ধারা কার্যকরে স্থগিতাদেশ জারির আদেশের ধাক্কার অভিঘাত শাসক বিজেপির প্রাণভোমরা নাগপুরের সংঘ কর্তাদের ভদ্রাসনে পৌঁছে গিয়েছে। তাই মোদী তো বটেই, আরএসএস প্রধান মোহন ভাগবত বাহিনীও যথেষ্ট চাপে পড়ে গেলেন। কেননা ব্রিটিশ আমলে প্রণীত ভারতীয় দণ্ডবিধির 124A ধারা লাগু থাকলেও তা নিয়ে বিতর্ক কখনো থামেনি। বিশেষ করে মানবাধিকার সংগঠনগুলির তরফে এই নিয়ে দশকের পর দশক প্রশ্ন তোলা হলো, তা কোনো পরিণতি পায়নি। কিন্তু
165 বছরের পুরনো সেই বিতর্কিত ধারা গত 2014 সালের পর অর্থাৎ নরেন্দ্র মোদী ক্ষমতায় বসার পর থেকে কথায় কথায় প্রয়োগ শুরু হয়ে যায়। বর্তমান বিজেপি নেতৃত্বাধীন এনডিএ সরকারের নীতির যারাই সমালোচনা করেছেন তাদের বিরুদ্ধেই ফৌজদারি দণ্ডবিধির দেশদ্রোহী ধারা বা 124A প্রয়োগ করে জেলে ঢোকানো হচ্ছে। বিজেপি সরকারের আমলে রাষ্ট্রীয় মদতে বেড়ে চলা ধর্মীয় বিভাজনমূলক কার্যকলাপের বিরুদ্ধে সরব হলেই সংঘ পরিবার হিংস্র আক্রমণ নামিয়ে আনছে। এক কথায় হিন্দুত্ববাদীরা রাজনৈতিক উদ্দেশ্যে এই ধারা কাজে লাগাচ্ছে। তাদের সঙ্গে সংঘাতের জেরে পুলিশি অতি সক্রিয়তায় বিরোধীদের আটক করে বিতর্কিত 124A ধারা দেওয়া হচ্ছে। এভাবেই ওই আইন ধর্মীয় সামাজিক বিভাজনে বস্তুত নাগপুরের তৈরি এজেন্ডা পূরণে কার্যকরী হাতিয়ার হয়ে উঠেছিল। এই ধারা তথা দেশদ্রোহ আইন তুলে নেওয়ার আর্জি জানিয়ে গুচ্ছ মামলা হয় সুপ্রিম কোর্টে। নাগরিকের কোন কোন আচরণ বক্তব্য রাষ্ট্রদ্রোহ বলে বিবেচিত হবে এবং তার সাজার বিধান ওই ধারায় বলা আছে। সংবিধান বিশেষজ্ঞ মানবাধিকার কর্মীদের অধিকাংশ মনে করেন এই ধারা পরাধীন ভারতের শাসকের প্রয়োজনে তৈরি হয়েছিল, যা আজকের গণতান্ত্রিক দেশের আইনের অনুশাসনের ভাবাদর্শের পরিপন্থী। খোদ ব্রিটেনেও এর সমগোত্রীয় আইন ছিল, যা প্রায় 50 বছর আগে প্রত্যাহিত হয়ে গিয়েছে। এদেশেও তা বাতিলের দাবিতে সুপ্রিম কোর্টে বেশ কিছু মামলা হয়। তার প্রেক্ষিতে কেন্দ্রের কাছে ওই 124A ধারা পর্যালোচনা করে দেখার আদেশ দিয়েছিলেন ভারতের প্রধান বিচারপতি NV রমনা। কেন্দ্র ওই ধারার প্রয়োজনীয়তা পর্যালোচনা করে দেখার জন্য সময় চায়। এদিন সুপ্রিম কোর্ট জানিয়ে দেয় ওই পর্যালোচনা শেষ করে আদালতে জানানো তার শুনানি এবং চূড়ান্ত রায় যতদিন না হচ্ছে ততদিন 124A ধারা প্রয়োগ করা যাবে না। শুধু তাই নয়, ওই ধারায় যাদের গ্রেফতার করে রাখা হয়েছে তারা চাইলে জামিনের আবেদন পর্যন্ত করতে পারেন। সুপ্রিম কোর্টের এই আদেশ ঐতিহাসিক। 150 বছরের অধিক চালু এই ধারা রদে সর্বোচ্চ আদালতের এমন সিদ্ধান্ত নতুন নজির গড়ল বলা যেতেই পারে। আর তাতেই ধাক্কা খেয়েছে বিজেপি। মোদি হ্যাঁ তো মুমকিন হ্যাঁ এমন দম্ভ নিয়ে গিয়েছে। তবে এটাই তো প্রথম নয়। 2019 সালে দ্বিতীয় দফায় ক্ষমতায় বসা ইস্তক এই নিয়ে তিনবার ধাক্কা খেয়ে বেশ বেসামাল মোদি সরকার। আসছি আজকের এই আলোচনায় একটা বিরতির পর, সঙ্গে থাকবেন। ফিরে এলাম বিরতির পর। বিরতিতে যাওয়ার আগে যে কথা বলছিলাম, এ নিয়ে 3বার বড় সড় ধাক্কা খেয়েছে মোদী সরকার। প্রথম ধাক্কা নাগরিকত্ব আইন সংশোধনীতে। 2019 সালে ডিসেম্বরে সংসদের উভয় কক্ষে তুমুল বিরোধিতা সত্ত্বেও পাস করানো হয়েছিল নাগরিকত্ব সংশোধনী আইন বা CAA। রাষ্ট্রপতির সম্মতি আদায় হয়েছিল নিমেষে, কিন্তু আইন পাশ করার পর তা কার্যকর করতে বিধি বা রুল তৈরি করতে হয়, তবেই আইন প্রয়োগ সম্ভব। কিন্তু সংসদের সংখ্যা জুড়ে পাস হলেও CAA বিরোধী আন্দোলনের ঢেউ ছড়িয়ে পড়ায় বিপাকে পড়ে বিজেপি। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ CAA কে বাংলায় নির্বাচনী ইস্যু বানাতে গিয়ে গোহারা হেরেছেন। সেই সব প্রতিবাদের মুখে পড়ে CAA লাগু তো দূরের কথা, প্রায় বছর আড়াই ঘুরতে চলল, আজ পর্যন্ত বিধি তৈরি করতে পারেনি বিজেপি। অতএব CAA বিতর্কে পিছু হটতে হলো। এরপরেই কোভিড অতিমারির আবহে একযোগে 3টি কৃষি বিল সংসদে বস্তুত গায়ের জোরে পাস করিয়ে রাতারাতি আইনে প্রণয়ন করলো মোদী সরকার। আবারও শুরু হলো আইন খারিজের দাবিতে আন্দোলন। স্বাধীন ভারত কৃষিজীবীদের এমন দীর্ঘ লাগাতার বিক্ষোভ আন্দোলন দেখেনি। রাজধানী দিল্লির বুকে ঝড়, জল, বৃষ্টি, হাড় কাঁপানো শৈত্যপ্রবাহ, গ্রীষ্মের দাবদাহ
আর রাষ্ট্রীয় সন্ত্রাস ও নানাবিধ ষড়যন্ত্র সত্ত্বেও ওই 3 কৃষি আইন বাতিলের দাবিতে অনড় ছিল কৃষকরা। ভারতের সীমা ছাড়িয়ে বিশ্ব দরবারেও পৌঁছেছে সেই শান্তিপূর্ণ কৃষক ধর্নার খবর। শেষমেশ চাপের মুখে প্রধানমন্ত্রী মোদীকে 3টি কৃষি আইন খারিজ করতে হলো। এবার ফৌজদারি আইনের রাষ্ট্রদ্রোহ সংক্রান্ত আইন প্রয়োগে সুপ্রিম কোর্ট স্থগিতাদেশ জারি করায় ফের মুখ পুড়ল মোদী প্রশাসনের। বিড়ম্বনার এক শেষ গেরুয়া শিবিরের, যাকে বলে ল্যাজে গবরে অবস্থা। আর আজ এই নিয়ে শুনবো আপনার মতামত, আপনার কথা। একটা বিরতির পর ফিরে সঙ্গে থাকবেন। প্রথম দর্শক রয়েছেন সুরজিৎ বসু, নমস্কার, বলুন। হ্যাঁ নমস্কার। সেটা হলো যে আসলে কি বলুন তো, শাসক শ্রেণী যখন ভাবে যে আমি তো ভীষণভাবে বিরাট ভার্ডিক্ট নিয়ে চলে এসেছি, সুতরাং আমি যা খুশি তাই করতে পারি, আমি ভীষণভাবে মানুষের উপর চাপিয়ে দিতে পারি, কিন্তু ভারতবর্ষ এমন একটি বৃহত্তর গণতান্ত্রিক দেশ, সেই দেশে কোর্ট আমাদের কিন্তু পথ দেখাচ্ছে, এটা বলতে বাধ্য হচ্ছি। কোর্টই আমাদের একমাত্র দিশা বোঝা দেখাতে পারছে। আজ মোদী ভারতের মাননীয় প্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রী তারা যদি এবারে উপলব্ধি করতে পারেন, মানে এটা আমার খুব চান্সেস ভীষণ কম লাগছে, বোধহয় করতে পারবেন না বলেই মনে হয়। তবু যদি তর্কের খাতিরে ধরে নিন, যদি একটুখানি ভাবেন যে এবার আমাদের একটু এক স্টেপ পিছিয়ে আসা দরকার, কৃষি আইন বলুন বা সিএ বলুন, এবার যদি না পেছন, তাহলে কিন্তু মানুষ এবার কিন্তু তাদের রায় দেবে এবং সেটা কিন্তু বিপক্ষে যাবে। এমন নয় যে 302 পেয়েছি বলে আমি আগামী 24-এও বিরাট পেতে পারবো বা তারপরে পারবো। এটা শাসক শ্রেণীকে আমি এটা শুধু শুধু মোদী সাহেবের জন্য নয়, সমস্ত শাসক শ্রেণী কিন্তু বোঝা উচিত যে বৃহত্তম গণতান্ত্রিক দেশে মানুষের অধিকার কিন্তু সাংঘাতিক। ওই ভোট প্রয়োগ কিন্তু মারাত্মক জায়গায় যেতে পারে। সেটা যদি আজ উপলব্ধি না করেন, তাহলে কিন্তু আগামী দিন আপনাদের জন্য অন্ধকার ভবিষ্যৎ অপেক্ষা করছে। ধন্যবাদ, নমস্কার। ধন্যবাদ আপনার মতামতের জন্য। একটা ছোট বিরতি নিচ্ছি, বিরতির পর ফিরছি এক্ষুনি আপনার কথায় পরবর্তী দর্শকের কথা শুনতে, সঙ্গে থাকবেন। ফিরে এলাম বিরতির পর। আপনার কথা বিষয়ে আসবো, দর্শকদের কাছে যাচ্ছি, তবে তার আগে একটি খবরের দিকে নজর রাখবো। উত্তরপ্রদেশে ডিজি পদ থেকে মুকুল গোয়েলকে অপসারিত করা হয়েছে। কর্তব্যে গাফিলতি এবং থানার দায়িত্ব, বিচার বিভাগীয় কাজে গাফিলতির অভিযোগে তাকে পদ থেকে সরানো হলো বলে জানা যাচ্ছে। আমাদের সঙ্গে टेलीफोन लाइने রয়েছেন আমাদের ন্যাশনাল एडिटर मनोज मनु। मनोज जी, आपसे जानना चाहेंगे किस कारण से, ठोस कारण क्या है इनको हटाने की? देखिए, उत्तर प्रदेश के डीजीपी मिस्टर गोयल को हटा दिया गया है और उन्हें जो हटाया गया है वो योगी काफी दिनों से वॉच कर रहे थे। उनका साफ तौर पर ये कहना है कि डीजीपी गोयल काम में ध्यान नहीं ले रहे थे और वो शासकीय कार्यक्रम बिल्कुल कोताही बरत रहे थे। उनका ध्यान अपने काम की तरफ बिल्कुल नहीं था। प्रदेश की जो लॉ एंड ऑर्डर है, प्रदेश की जो व्यवस्था है, उसकी तरफ भी। आपको याद भी होगा, हाल ही में महिला सुरक्षा को लेकर एक बड़ा प्रश्न चिन्ह उत्तर प्रदेश पे उठा है। कई महिलाओं को लेकर बलात्कार की घटनाएं सामने आ रही हैं, तो इस बात को लेकर बहुत नाराज थे और मुकुल गोयल जो उत्तर प्रदेश के डीजी थे, उन्हें डीजीपी के पद से हटाकर नागरिक सुरक्षा के पद पर भेज दिया गया है, क्योंकि सरकार का मानना था कि विभागीय कार्यों में रुचि नहीं ले रहे हैं। और अब इसके बाद मुकुल गोयल जो 1987 बैच के IAS अधिकारी हैं, फिलहाल नया डीजीपी की घोषणा नहीं हुई है, लेकिन एडीजी प्रशांत कुमार को अभी डीजीपी का अतिरिक्त प्रभार दे दिया गया है और ऐसी संभावना बताई जा रही है कि नए डीजीपी के पद पर जल्द ही डीजी इंटेलिजेंस DS चौहान की नियुक्ति हो जाएगी। फिलहाल केंद्र सरकार को 3 नामों का पैनल दिया जाएगा, डीजी RP सिंह, डीजी RK विश्वकर्मा और डीजी आनंद कुमार के नाम की चर्चा चल रही है। लेकिन चूंकि ये केंद्र का विषय होता है, केंद्र के पास 3 नामों का पैनल जाता है, पर नाम दिया जाएगा और उसके बाद किसी एक नाम की जल्द ही नियुक्ति हो जाएगी। फिलहाल मुकुल गोयल को डीजीपी का मुकुल गोयल को हटा दिया गया है और प्रशांत कुमार को डीजीपी का चार्ज दे दिया गया।
मनोज जी, योगी सरकार के इस जो सिद्धांत लिया गया है, तो इससे तो यही साबित होता है कि जो हादसा या फिर जो लॉ एंड ऑर्डर का जो खराब नतीजा सामने आ रहा है यूपी में दूसरी बार वो पद पे आने के बाद से, तो ये सरकार क्या मान रही है कि हाथ से जा चुका था या फिर जाने वाली थी, तभी ये इतना बड़ा डिसीजन लिया उन्होंने? देखिए, विधानसभा चुनाव के बाद क्योंकि बीजेपी की सरकार दूसरी बार आई है, तो स्वाभाविक तौर पर जब दूसरी बार सरकार आई है, जनता की उम्मीदों को लेकर बहुत सारे वादे किए गए हैं। और सबसे बड़ा मुद्दा, अगर उत्तर प्रदेश में योगी आदित्यनाथ की सरकार वापस आई है तो उसका सबसे बड़ा मुद्दा अगर कुछ है तो वो सिर्फ लॉ एंड ऑर्डर है कि लॉ एंड ऑर्डर को लेकर, कानून व्यवस्था को लेकर योगी सरकार वापस आई है। और जब से सरकार उत्तर प्रदेश में बीजेपी की बनी है, उसके बाद आप देखें एक के बाद एक लगातार इस तरह की घटनाएं हो रही हैं, लॉ एंड ऑर्डर को लेकर हो रही है, मर्डर हुए हैं, बलात्कार की घटनाएं हुई हैं, थाने में एक लड़की के साथ हत्या हुई है, बलात्कार के कई सारे मामले हैं। यही स्थिति आपको याद होगा कि बुंदेलखंड के ललितपुर में एक बड़ी घटना हुई महिला के साथ। उत्तर प्रदेश के कई जगह से आ रही है। तो योगी आदित्यनाथ का ये मानना था कि आखिर डीजीपी क्यों इस बात को लेकर संज्ञान नहीं ले रहे हैं, क्यों एसपी की मीटिंग नहीं ले रहे हैं, क्यों डिस्ट्रिक्ट का दौरा नहीं कर रहे हैं, जिलों का दौरा नहीं कर रहे हैं, और आखिर इस तरह की घटनाएं क्यों हो रही हैं? क्योंकि विपक्षी पार्टियों को मौका इस बात को लेकर मिल रहा है। इस बात को लेकर योगी आदित्यनाथ ने नाराजगी व्यक्त की और अमूमन कभी भी इतना सख्त और इतना कड़ा फैसला नहीं होता। यहाँ सरकार की तरफ से ही ये कहा गया है कि नए डीजीपी अपने काम को पूरी तरह से नहीं कर रहे थे, वो विभागीय कार्यों में रुचि नहीं ले रहे थे और उनकी अकर्मण्यता के कारण, यानी कि काम नहीं करने के कारण, उनको उनके पद से हटाकर नागरिक सुरक्षा पर भेज दिया गया है। किसी आईपीएस अधिकारी के लिए, मोस्ट सीनियर आईपीएस अधिकारी के लिए, उस स्टेट के सबसे बड़े पुलिस मुखिया के लिए इस तरह से पद से हटाना बहुत बेइज्जती की बात होती है। लेकिन सरकार ये मान रही थी कि लॉ एंड ऑर्डर नहीं संभाल पा रहे हैं मिस्टर गोयल, और इसीलिए उनको पद से हटा दिया गया है। फिलहाल प्रशांत कुमार जो एडीजी लॉ एंड ऑर्डर हैं, उन्हें जिम्मेदारी दे दी गई है, अतिरिक्त प्रभार दे दिया गया है। 3 नामों का पैनल जल्द ही दिल्ली भेजा जाएगा और जिन 3 नामों का पैनल दिल्ली में भेजा जाएगा उनमें से चौहान, जो कि डीजी इंटेलिजेंस है उत्तर प्रदेश के, ये उम्मीद की जा रही है कि उन्हें उत्तर प्रदेश का नया डीजीपी नियुक्त कर दिया जाए। जी, बहुत शुक्रिया। কথা বললাম আমাদের ন্যাশনাল এডিটর মনোজ মানু ছিলেন টেলিফোন লাইনে। উত্তরপ্রদেশের ডিজিপি মুকুল গোয়েলকে তার পদ থেকে সরানোর সিদ্ধান্ত নিল মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। ফিরছি আপনার কথার বিষয়ে কথা বলতে একটা বিরতির পর, সঙ্গে থাকবেন। পরের দর্শক রয়েছে ইউনুস আলী। নমস্কার। নমস্কার, বলুন। হ্যাঁ, নমস্কার। বলুন। আমি যেটা প্রথমে বলতে চাইছি সেটা হচ্ছে যে আজকে ৭৫ বছর ধরে আর জগদ্দল পাথরের মতো একটা আইন ভারতীয় গণতন্ত্রের উপরে বা গণতন্ত্রের সঙ্গে যুক্ত হয়ে কোন কোন শাসকের বিরাট ভাজন লোকেদের উপরে সেই আইনকে কায়েম করে গণতন্ত্রকে বিপন্ন করার জায়গা তৈরি হয়েছিল। আজকে আমরা এই সুপ্রিম কোর্টের যে সিদ্ধান্ত, এই মোদী সরকারের সময়কালের মধ্যে আইনটাকে কার্যকরী করতে পারবে না, এটা হচ্ছে ভারতীয় গণতন্ত্রের একটা সাফল্য, এদেশের মানুষের পক্ষে একটা সাফল্য, গণতন্ত্রের মান মর্যাদা বৃদ্ধি ঘটলো। আমরা এখানে দেখছি যে এই দেশের শাসক ভারতবর্ষের যে মোদী গভর্নমেন্ট বা বিজেপি গভর্নমেন্টের যে শাসন প্রণালী, গণতন্ত্র এবং আইনসভাকে বাধ্য করে অনেক অগণতান্ত্রিক প্রক্রিয়া বা আইন জারি করছে বা ঘোষণা করছে। কিন্তু বাস্তব অবস্থাটা এই যে মোদীর বা এই বিজেপি সরকারের একটা যে পিছন টান আছে, আইন সিদ্ধভাবে একটা পিছন টান আছে,
এই সরকার সেটা ভুলে যাচ্ছে। কেন বলি, যে ভারতবর্ষের যে তিনটে আইন পার্লামেন্টে পাস করার পরে পিছু হটতে হলো, যেমন হচ্ছে কৃষি আইন বাতিল, আর সম্প্রতি হচ্ছে যে এই যে রাজদ্রোহের যে আইনটা, আজকে সুপ্রিম কোর্টের চাপে সমস্ত কর্ম অর্থাৎ যারা আটক হয়ে আছে তারা আপিল করে তারা মুক্ত হতে পারবে বা আইনের আশ্রয়ে নিজস্ব ভূমিকা পালন করতে পারবে। আমরা দেখছি যে এই জায়গাটা থেকে আমাদের যে জনগণের যে অধিকারটুকু, জনগণের যে আন্দোলন, সেই আন্দোলনটাকে এই মোদী সরকার অবজ্ঞা অবহেলা করে চলছে। তার পরিণতি হিসাবে আজ দেখুন যে ওই কৃষি আন্দোলনের যে ঢেউটা দীর্ঘ 1.5 বছর ধরে যেভাবে চললো, সে আইনকে প্রত্যাহার করতে বাধ্য হলো। তাহলে বেশ। জনগণের আন্দোলন, এটা মাথায় রাখার দরকার ছিল। ধন্যবাদ আপনার মতামতের জন্য। পরে দর্শক রয়েছেন রিন্টু সোম, নমস্কার। হ্যাঁ আমি দুর্গাপুর থেকে বলছি। বলুন। বলছি যে এই যে আজকে যেটা হলো, মানে আপনার উত্তরপ্রদেশের মানে অর্জুন বাবু একদম ভালো পুলিশ অফিসার, তাকে গ্রেফতার করা হলো। দেখুন মানে কি বলবো বলুন তো, যে আমাদের খুব লজ্জা লাগে জানো তো, যে আমরা এরকম একটা প্রধানমন্ত্রীকে পেয়েছি, এরকম একটা স্বরাষ্ট্রমন্ত্রীকে পেয়েছি। আচ্ছা সত্যি কথা বলছি, আমি একদম মন থেকে বলছি, এই মানে স্বরাষ্ট্রমন্ত্রী একটা গেট আপ আছে, আমাদের মুখ্যমন্ত্রীর গেট আপ আছে, এই লোকটা স্বরাষ্ট্রমন্ত্রী। আপনি কোন বিষয় নিয়ে কথা বলছেন? না আমি বলছি যে যেটা আজকে উত্তরপ্রদেশ যেটা করেছে, মানে অর্জুন বাবুকে যেটা করলেন, রিসার্চ করলেন, এটা তো খুব অন্যায়। আপনি বিষয়টা জেনে ফোন করতে পারতেন। ধন্যবাদ। এভাবে সময় নষ্ট করাটা অন্য দর্শকদের ক্ষেত্রে কিন্তু উচিত না। যারা ফোন করছেন বিষয়টা জানুন, বিষয়টা দেখে তারপর ফোনটা করুন। সংলাপ নিয়োগী পরে দর্শক, নমস্কার, বলুন। নমস্কার ম্যাডাম, বলুন। শুভ সন্ধ্যা প্রত্যেককে কলকাতা টিভি। ম্যাডাম আমি একটা কথা মূল ব্যাপারে যাওয়ার আগে রাষ্ট্রদ্রোহ নিয়ে আমি একটা কথা বলতে চাই। দ্রুত বলুন, সময় অল্প। আচ্ছা হ্যাঁ বুঝতে পেরেছি ম্যাডাম, সরি। তা সেটা হচ্ছে আমার কলকাতা টিভির দর্শক এবং যারা শুনছে সমস্ত দর্শকদের একটা কথা বলছি, এই রাষ্ট্রদ্রোহ যেটা অপব্যবহার করছে বিজেপি গভর্নমেন্ট, এই অপব্যবহারটা যাতে বন্ধ হয় সেই চেষ্টা সুপ্রিম কোর্ট করছে, কিন্তু সুপ্রিম কোর্ট কতটা করবে সেটা আমরা জানি না, প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে আমাদের এই রাষ্ট্রদ্রোহটা এসেছিল কংগ্রেস গভর্নমেন্ট এবং ব্রিটিশ গভর্নমেন্টের সময়। আজকে এরা 1980 সালের পার্টি, এরা এটাকে এখন অপব্যবহার করছে। আমি প্রত্যেককে জানাবো, একটা প্রার্থনা করুন আমাদের দেশ যেন এই অপব্যবহার করে শ্রীলঙ্কার মতো অবস্থা না হয়। এইটাই আমার বক্তব্য, যে রাষ্ট্রদ্রোহ আইনটাকে বিজেপি যেন এমনভাবে, মানে এই অশিক্ষিত অপদার্থ একটা মিথ্যাবাদী পিএম এবং তার সাগরে যেভাবে ব্যবহার করছে, সেইটা থেকে আমাদের দেশ যেন শ্রীলঙ্কার দিকে না পা বাড়ায়, এটাই আমার বক্তব্য। আমি ছোট্ট করে শেষ করলাম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ আপনার মতামতের জন্য। একটা ছোট বিরতির সময় হয়েছে, ফিরছে এক্ষুনি আপনার কথার সঙ্গে থাকুন। পরের দর্শক রয়েছেন খায়রুল বাসার, নমস্কার, বলুন। নমস্কার। কি আনন্দ আকাশে বাতাসে, কারণ হচ্ছে 1870 সালে যে আইনটা তৈরি করেছিল ইংরেজ সরকার, এবং সেই আইনের প্রথম বলি হয়েছিলেন আমাদের জাতির জনক মহাত্মা গান্ধী, এবং তিনি তাতে গর্বিত হয়েছিলেন। আসল কথা হচ্ছে কি, রাষ্ট্রদ্রোহ আইনটা আমাদের যে কেন্দ্রের সরকার আছে 2014 সাল থেকে এটা প্রয়োগ করছে বেশিরভাগ ক্ষেত্রে। এবং সব থেকে মজার ব্যাপার, সত্য কথা বলতে গেলে যদি দেশদ্রোহী হতে হয় সেটা একটা বিশাল জিনিস, এবং এরই পরিপ্রেক্ষিতে এই আইনটা যে কত পুরাতন আইন সেটাকে পর্যবেক্ষণ করেছেন আমাদের মাননীয় বিচারপতি সুপ্রিম কোর্টের। এবং সেক্ষেত্রে যারা বন্দী আছে জেলে, তারা এটা একটা আপিল করতে পারবে, এবং এটা খুব একটা সুখবর। এবং আমরা চাই যারা বন্দী আছেন সেই সব ব্যক্তিত্বরা যাতে সুবিচার পান এবং তারা আবার সমন্বয়ে আমাদের মধ্যে মূল স্রোতে ফিরে আসেন, সেটাই কামনা করি। এবং আর একটা কথা, মোদী সরকার
যে এভাবে একটা বিরাট ধাক্কা খেলেন, নিশ্চয়ই তিনি ভাববেন এবং তিনারা ভাববেন যে এই আইনের কি ভুল নীতি ছিল আমাদের সবার পক্ষে প্রয়োগ করার। এটা কিন্তু খুব পরিষ্কার হয়ে গেল এই সুপ্রিম রায়ে। নমস্কার। ধন্যবাদ। পরপর 3 ধাক্কা, এক দ্বিতীয়বার ক্ষমতায় আসার পর যখন সিএ নিয়ে গোটা দেশ উত্তাল হয়ে উঠেছিল, শুধুমাত্র শাহিনবাগ কিন্তু নয়, ইঙ্গিত ছিল কিন্তু একটা গোষ্ঠীর দিকে বা একটা সম্প্রদায়ের দিকে তাদের উৎখাত করার, তারপরেও গোটা দেশ কিন্তু রুখে দাঁড়িয়েছিল। সেই আন্দোলন তারপর আবারও কৃষক আন্দোলন একটা ইতিহাস সৃষ্টি করলো এবং আজ তারপরেই রাষ্ট্রদ্রোহ আইন নিয়ে সুপ্রিম ধাক্কা। পরে দর্শক কি বলছেন শুনবো। রতন হরকরা, নমস্কার। হ্যাঁ নমস্কার, আমি কাকিনাড়া থেকে রতন হরকরা বলছি। বলুন। সরকারি বিরোধিতা করলেই রাষ্ট্রদ্রোহিতা। এই আইনে হলে আজকে সাংবাদিক, ডাক্তার, রাজনীতিবিদ, সমাজসেবীদের অনেক এই কেন্দ্রীয় সরকার অনেক আটকে রেখেছিল। মানে এগুলো আমাদের দেখা। আজকে সুপ্রিম কোর্ট যে ধাক্কাটা দিল মোদী সরকারকে, আমার মনে হয় প্রকৃত গণতন্ত্রের বিকাশ ঘটলো। ধন্যবাদ, নমস্কার। ধন্যবাদ। সুপ্রিম কোর্টে রাষ্ট্রদ্রোহ ধারা কার্যকরে স্থগিতাদেশ জারির আদেশ। কার্যত কিন্তু মোদী সরকারের ওপর চাপ সৃষ্টি, কারণ এটা তো শুধু বিজেপির লক্ষ্য নয়, তাদের প্রাণভোমরা নাগপুরের সংঘকর্তাদের তাদের ইশারা কতটা এর পেছনে কাজ করেছে। কারণ সব থেকে বেশি 2014 পর থেকে এই আইনকে কিভাবে অপব্যবহার করা যায়, যেভাবে বিনা বিচারে জেলেই মৃত্যু হয়েছে সরকারের সমালোচনা করার জন্য, তাদেরকে রাষ্ট্রদ্রোহী নাম দিয়ে কিন্তু জেলে পচিয়ে মারা হয়েছে এবং এখনো অনেকে রয়েছেন। এবার সুপ্রিম ধাক্কার পর কতটা নড়ে চড়ে বসবে প্রশাসন সেটা অন্যান্য বিষয়, কিন্তু সরকারের এ বিষয়ে এখনো কোনো মতামত নেই। ব্রিটিশ আমলে প্রণীত ভারতীয় দণ্ডবিধির 124 ধারা, তা নিয়ে বিতর্ক কিন্তু থামেনি এবং এই বিতর্কের মধ্যেই মানবাধিকার সংগঠনগুলির তরফেও দশকের পর দশক ধরে তারা আওয়াজ তুলেছে। সিএ নিয়ে দেশজোড়া আন্দোলন যেমন দেখেছে গোটা বিশ্ব, ঠিক তেমন ভাবে নজিরবিহীনভাবে শান্তিপূর্ণ আন্দোলন কাকে বলে তারাও দেখিয়েছে ভারতবর্ষের কৃষকরা। সবকিছু উপেক্ষা করে তারা কিন্তু সরকারের সামনে রুখে দাঁড়িয়েছিলেন এবং অবশেষে পিছু হটতে হয়েছিল। তাই রাষ্ট্রদ্রোহ ধারা কার্যকরে স্থগিতাদেশ জারির পর, সুপ্রিম রায়ের পর সরকারের তরফ থেকে কি পদক্ষেপ আসে সেটা তো নিশ্চয়ই দেখার। তবে আশা করা যাচ্ছে যারা এখনো কারাগারে রয়েছেন তারা এরপর জামিনে মুক্ত হওয়ার একটা সুযোগ পাবেন। আপনার কথা আজকে যারা এই বিষয় নিয়ে মতামত দিয়েছেন ধন্যবাদ জানাচ্ছি তাদের। এখানে শেষ করছে, পরেই দেখবেন যে খবর সবার আগে, আর রাত 10টায় দেখতে ভুলবেন না চতুর্থ স্তম্ভ। দেখছেন কলকাতা টিভি, রাত দিন 7 দিন।